এই বর্ষাকালে এখানে ভয়ানক ব্ল্যাক ওয়াটার জ্বর হচ্ছে চারিধারে। আচ্ছা, ব্ল্যাক ওয়াটার ফিভার হলেই কি মানুষ মারা যায়? আমি তখনও জানতাম না যে আজই আমার জীবনের শেষ দিন হতো। যদি জাগলে কেন? ঘুমো বলছি, ঘুমো, কোনো ভয় নেই, ঘুমো। গল্প মানেই আড্ডা, আর আড্ডা মানেই গল্প। কখনো মজা, কখনো রহস্য, কখনো ভয়, সব কিছুর আসর এক জায়গায়। আজ আপনাদের জন্য বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা গল্প অশরীরী। বাংলা সাহিত্য জগতে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের অবদান অনস্বীকার্য। আগামী 12ই সেপ্টেম্বর বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের জন্মদিবস উপলক্ষে গল্পের আড্ডা অরিজিনালসের বিশেষ নিবেদন, তাঁর লেখা উল্লেখযোগ্য কিছু ছোট গল্প পরিবেশনা। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা কয়েকটি উল্লেখযোগ্য উপন্যাস হল পথের পাঁচালী, অপরাজিত, আরণ্যক, আদর্শ হিন্দু হোটেল ও ইছামতি। তাঁর লেখা সুলেখা, মেঘমল্লার, বোমাই বুড়ির জঙ্গলে, কাশী কবিরাজের গল্প ও ভৌতিক পালঙ্ক, এই গল্পগুলি আপনি শুনতে পারবেন গল্পের আড্ডা অরিজিনালস ইউটিউব চ্যানেলের প্লেলিস্ট থেকে। আজকের গল্প অশরীরী। আমরা নিয়েছি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় ভয় সমগ্র এই বইটি থেকে। গল্পটি পুরো শুনুন এবং ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট এবং শেয়ার করুন। এবং গল্পের আড্ডায় নিয়মিত বাংলা গল্প শুনতে সাবস্ক্রাইব করুন গল্পের আড্ডা অরিজিনালস ইউটিউব চ্যানেলটি, অ্যান্ড অলসো ক্লিক দ্য বেল আইকন ফর ফার্দার নোটিফিকেশনস। শুরু হচ্ছে আজকের গল্প বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা অশরীরী। নানা রকম অদ্ভুত গল্প হচ্ছিল সেদিন আমাদের লিচুতলার আড্ডায়, কিন্তু সেসব নিতান্ত পানসে গোছের ভূতের গল্প। পাড়াগাঁয়ের বাঁশবাগানের আমবাগানের গেঁয়ো ভূত সাদা কাপড় পরে রাত্রে দাঁড়িয়ে থাকে, ওসব অনেক শোনা আছে। ওর বেশি আর কেউ কিছু বলতে পারল না। এমন সময় শরৎ চক্রবর্তী আড্ডায় ঢুকলেন। তিনি আবগারি বিভাগে বহুদিন কাজ করে অবসর গ্রহণ করেছেন। 60-এর কাছাকাছি বয়সে তান্ত্রিক সাধনা করেন, ঠিকুজি কুষ্টি বিনা পয়সায় করে দেন, কোন রত্নের আংটি ধারণ করলে কার সুবিধে হবে ঠিক করে দেন। পরের বেগার খাটতে ওর জুড়ি বড় একটা দেখা যাবে না এসব কাজে। লোক অতি সজ্জন, সকলে মানে, শ্রদ্ধা করে। অনেকে ওর সামনে ধূমপান করে না। শরৎবাবু ঢুকে বললেন, এই যে, তা কি হচ্ছে আজ? বাইরে বৃষ্টি পড়ছে। শ্যামাপদ মুক্তার বললেন, আরে আসুন আসুন চক্রবর্তী মশাই, আমাদের ভূতের গল্প হচ্ছে এই বৃষ্টির দিনে, তবে তেমন জমছে না। আপনার তো শরৎ চক্রবর্তী মশাই বললেন, আমি একটা গল্প বলতে পারি, তবে সেটা ঠিক ভূতের গল্প নয়। সেটা কিসের গল্প তা আমি জানি না, আপনারাই শুনে বিচার করুন। শরৎবাবুর মুখে সেই গল্প শুনে আমরা অবাক হয়ে গেলাম। স্বর্গ মর্ত যেন এক সূত্রে গাঁথা হয়ে গেল সেই ঘন বর্ষার বর্ষণ মুখর মেঘের আবরণ ভেদ করে। আমাকে সেবারই হঠাৎ জলপাইগুড়ির ওধারে ডুয়ার্স অঞ্চলে বদলি করে দিল। আমার পরিবারবর্গ তখন ঢাকায়, তাদের ওখানে রেখে জলপাইগুড়ি চলে গেলাম। নতুন জায়গা, সেখানে নিজে না দেখে শুনে কি করে সবাইকে নিয়ে যাই? বিশেষ করে ছেলেমেয়েরা তখন ঢাকা স্কুলে পড়াশোনা করছে। যেখানে গেলাম সেখানটা জলপাইগুড়ি থেকে অনেক দূর।
ছোট লাইনে যেতে হয়। পথে চা বাগান পড়ে, বনময় অঞ্চল, কিন্তু দূরে সবুজ বনরেখার পটভূমিকায় হিমালয়ের উঁচু শিখরমালা চোখে পড়ে। বড় নির্জন স্থান। আমি যে জায়গায় গেলাম তার নাম হলদিয়া, ছোট্ট জায়গা। আমি সেখানে গিয়ে সিনিয়র সাব ইন্সপেক্টরের বাসায় উঠলাম, কারণ আমার বাসা তখনও ঠিক হয়নি। সে ভদ্রলোকের নাম রেবতী মোহন মুখার্জি, বাড়ি নদিয়া জেলা। বেশ ফর্সা, লম্বা, দোহারা চেহারা। আমায় খুব যত্ন করলেন। দিন কয়েকের মধ্যেই বাসা ঠিক করে দেবেন ভরসা দিলেন। তৃতীয় দিন সকালে আমায় বললেন, বলছি, কিছু মনে না করলে আপনাকে কি একটা কথা বলতে পারি? কি? আপনি কিন্তু এখন এখানে এসে মারাত্মক ভুল করেছেন। কেন বলুন তো? কেন, আপনি কি কিছুই জানেন না এদেশের ব্যাপারে? না, কি ব্যাপার? এই বর্ষাকালে এখানে ভয়ানক ব্ল্যাক ওয়াটার জ্বর হচ্ছে চারিধারে। আপনি নতুন লোক, আপনার তো খুবই জ্বর হওয়ার সম্ভাবনা দেখছি। একবার জ্বর হলেই কিন্তু ব্ল্যাক ওয়াটার জ্বর দেখা দেবে, আর তখনই জীবন নিয়ে টানাটানি পড়ে যাবে। এই রকমই এই দেশের কাণ্ড। তবে আপনারা আছেন কি করে? সে কথা বলে আর লাভ নেই। ইচ্ছে করে পড়ে নেই শরৎবাবু, পড়ে আছি শুধুমাত্র পেটের দায়। চাকরি ছেড়ে দিলে এ বয়সে যাব কোথায়? খাবই বা কি? জানেন, আমার দুটি মেয়ে পর পর মারা গিয়েছে ব্ল্যাক ওয়াটার ফিভারে। তা সত্ত্বেও বদলি পাইনি। তাহলে এইবার বুঝুন শরৎবাবু, কতটা অসহায় অবস্থায় আছি। তবে তো চিন্তার বিষয়। না, ঠিক তা নয়। একটু সাবধানে থাকলেই হবে। বিশেষ করে জলটা গরম না করে খাবেন না বাইরে গিয়ে। আচ্ছা, ব্ল্যাক ওয়াটার ফিভার হলেই কি মানুষ মারা যায়? ভালো চিকিৎসা না হলে বাঁচার সম্ভাবনা কিন্তু খুবই কম। বিশেষ করে এই বর্ষাকালে যারা নতুন আসেন, তাদের ধরলে বাঁচানো খুব কঠিন হয়ে পড়ে। দুর্ভাগ্যক্রমে আমি এরকম দুটো কেস দেখেছি, দুটোই মারা গেল। শুনে মনে বড় ভয় হলো, কিন্তু সাবধান হয়েই বা কি করব? বিদেশে বেরিয়ে কতদূর সাবধান হওয়া যায়? যা থাকে কপালে সেই ভেবে কাজ আরম্ভ করে দিলাম। 10-12 মাইল দূরে দূরে গাঁজার দোকান, মদের দোকান তদারক করে বেড়াতে লাগলাম। খুব ভালোই লাগছিল। বর্ষার সবুজ অভিযান শুরু হয়েছে বনে বনে। কত রকমের ফুল ফোটে, কত ধরনের পাখি ডাকে। দূরে হিমালয়ের তুষারাবৃত কি একটা শৃঙ্গ একদিন দেখা গেল। মিছরির পাহাড়ের মতো ঝকঝক করছে সকালের সূর্যের আলোয়। তবে রোদ বড় একটা উঠতে ইদানিং আর বড় দেখা যেত না। এরই মধ্যে রেবতীবাবুর চেষ্টায় ভালো একটা বাসা পাওয়া গেল। উঁচু কাঠের খুঁটির ওপর কাঠের তক্তা বসিয়ে তার ওপর বাংলো ধরনের ঘর করা হয়েছে। কাঠের মেঝে বেশ শুকনো খটখটে। ঘরটা বেশ বড়, আলো হাওয়া বেশ আসে। মনের ভয় ক্রমে কেটে গেল। তখন মনে ভাবি, রেবতীবাবুর ওটা উচিত হয়নি। এখানকার মাটিতে পা দিতে না দিতে
অমন ভয় দেখিয়ে দেওয়া কি ভালো হয়েছে? কেন করলেন ওটা রেবতীবাবু? অন্য কোনো মতলব ছিল নাকি? 7-5 ভাবিয়ে নিয়ে এখানে আমার এক ব্রাহ্মণ আরদালি জুটল, নাম দিগম্বর পাণ্ডে। লোকটা অনেক দিন সেখানে আছে, রান্না করতো খুব চমৎকার। সে হাট বাজার রান্না বান্না সবই করত, কোনো অসুবিধা ছিল না। মাস 2 পরে সেবার বামনাপাড়া নর্থ বলে একটা জায়গায় আবগারি তদারকে গেলাম। সেটা একটা চা বাগানের পাশে ছোট্ট বাজার। চা বাগানটার ট্রাকগুলোর গায়ে লেখা আছে বামনাপাড়া নর্থ টি এস্টেট। পাহাড়ি একটা ছোট নদী পেরিয়ে আমার গরুর গাড়ি বাজারে গিয়ে থামল। বেলা তখন 10টা। 2টি মারোয়ারি মহাজনের গদি আছে। তারা বন অঞ্চলের উৎপন্ন সওদা করে। দেবেন সামন্ত বলে মেদিনীপুরের একজন ব্যবসায়ীর কাঠের কারবার আছে। গাঁজা ও আফিমের দোকান সেই দেবেন সামন্তর ভাই শশী সামন্তের। ওখানে বসে থাকতে থাকতেই আমার শরীর কেমন জানি খারাপ হতে লাগলো। মাথা ধরলো। দেবেন সামন্তকে বলতে সে কি একটা হোমিওপ্যাথিক ওষুধ দিল, বলল ওতেই নাকি সেরে যাবে, কোনো ভয় নেই। আমি বললাম, আচ্ছা বলছি আপনাদের এখানে ব্ল্যাক ওয়াটার হয়? খুব। মানুষ মরে? তা মন্দ মরে না। আপনারা ভয় পান না? আমরা অনেক দিন আছি, নতুন যারা আসেন তাদের ভয় একটু বেশি। সবাই দেখছি একই কথা বলে। গাঁজার হিসেব চেক করতে করতে আর যেন বসে থাকতে পারলাম না। তাড়াতাড়ি কাজ সেরে নিয়ে গাড়িতে উঠে পড়ি। জল তেষ্টা পাওয়াতে বামনাপাড়া নর্থ চা বাগানের একটা গুমটি টিনের শেড থেকে জল চেয়ে খাই এক নেপালি দরোয়ানের কাছ থেকে। যখন বাসায় পৌঁছলাম তখন বেলা হয়ে গেছে। আমার তখন খুব জ্বর, পথেই কাঁপুনি দিয়ে জ্বর এসেছে। খবর পেয়ে রেবতীবাবু ছুটে এলেন। ডাক্তার ডাকা হলো, ওষুধ ইঞ্জেকশন চলল। 3 দিনের মধ্যে জ্বর ছেড়ে গেল। দিন 15 বেশ আছি। সবাই বলল ঠান্ডা লেগে অমনটা হঠাৎ হয়েছিল, ও কিছু না। আমিও নিজেকে সেইভাবেই বোঝালাম। আবার বেশ কাজকর্ম করি, শরীরে কোনো গ্লানি নেই। একদিন হলদিয়া পুলিশ থানায় বসে থানার দারোগার সঙ্গে গল্প করছি। হঠাৎ আবার জ্বর এলো। দারোগাবাবু লোক দিয়ে আমায় বাড়ি পাঠিয়ে দিলেন। আরদালি দিগম্বর পাঁড়েকে বললাম, দিগম্বর আমায় একটু জল দেবে? জল খেয়ে শুয়ে পড়লাম। 3 দিন ভীষণ জ্বরের ঘোরে কাটল। রেবতীবাবু এবং থানার দারোগাবাবু দুবেলাই আসতেন। কিভাবে আমার সাবু বার্লি তৈরি করতে হবে আমার আরদালিকে সেটা শিখিয়ে দিয়ে যেতেন। 3 দিন পরে জ্বর কমে গেল। ক্রমে বেশ সেরে উঠলাম। কাজকর্ম আবার শুরু করে দিলাম। দিন 15 পরে চা বাগানের একটা আবগারি কেস দেখতে গেছি। আবার হঠাৎ জ্বর এলো। এবার একটা জিনিস লক্ষ্য করলাম, এখানকার জ্বর ভেলকিবাজির মতো আসে, আবার ভেলকিবাজির মতো চলে যায়। সুতরাং প্রথম জ্বর এলে আমার যেরকম ভয় হতো, এখন গা সওয়ার দরুন সে ভয় একেবারেই নেই। আরদালিকে ডেকে বলে দিলাম আগের মতো পথ্য প্রস্তুত করে আমাকে যেন খাওয়ায়। এবার কিন্তু একটু অন্য রকম হলো।
অত সহজে এবার আমি নিষ্কৃতি পেলাম না। দিন দুই পরে উৎকট ব্ল্যাক ওয়াটার জ্বরের সব লক্ষণগুলি আমার মধ্যে ফুটে বেরোলো। অতিরিক্ত রক্তপাতের দরুন অত্যন্ত দুর্বল হয়ে পড়লাম। সেরে উঠতে 5-6 দিন লেগে গেল। দিন দুই লক্ষ্য করার পর একদিন সকালবেলা আমার সঙ্গে রেবতীবাবু আর দারোগাবাবু দেখা করতে এলেন। আরদালিকে চা করে দিতে বললাম, কিন্তু তাঁরা চা খেলেন না। পরে বুঝেছিলাম তাঁরা চা খাননি ব্ল্যাক ওয়াটারকে ছোঁয়াচে জ্বর ভেবেই। দারোগাবাবু বললেন, শরৎবাবু, আপনাকে একটা কথা বলি। হ্যাঁ? ও দারোগাবাবু, হ্যাঁ বলুন। না, মানে আপনি এখান থেকে চলে যান। কেন বলুন তো? ডাক্তারবাবুরও তাই মত। কই, আমাকে তো কিছু বলেননি। না, আপনাকে বলেননি, আমাদের বলেছেন আপনাকে বলার জন্য, তাই বলা উচিত ভাবলাম। উনি বলেছেন আপনার অসুখ বড় খারাপ, মানে আমি তো সেরে গেছি। ও সারা বড় কঠিন শরৎবাবু। বেশ, তাহলে স্টেশন পর্যন্ত কি করে যাব আমায় বলে দিন। রক্ষিয়াঘাট পার হবার তো কোনো উপায় দেখছি না। কিছু ভাববেন না, স্ট্রেচার জোগাড় করছি চা বাগান থেকে, কুলি পাঠাবো। পুলিশের একজন লোক সাথী থাকবে, আপনাকে ট্রেনে উঠিয়ে না দিয়ে তারা ফিরবে না। আচ্ছা, আচ্ছা বেশ। আমি তখনও জানতাম না যে আজই আমার জীবনের শেষ দিন হতো, যদি, কিন্তু সে কথা ক্রমে বলছি। আমি সম্মতি দিলে দারোগাবাবু চলে গেলেন। তখন বেলা 9টা হবে। গরম জল করে নিয়ে আসতে বললাম আরদালিকে, গা হাত পা মুজবো বলে। তারপর এক বাটি বার্লি খেলাম। আরও একটু বেলা হলে 2টি ভাতও খেলাম। বেলা 12টার পর লোকজন এলো স্ট্রেচার নিয়ে। এই পর্যন্ত বলে শরৎ চক্রবর্তী বললেন, একটু চা খাওয়ার ইচ্ছে হচ্ছে যে। আমি বললাম, আগে গল্পটা শেষ করুন না। চা খেয়ে নিয়ে বলবো। এইবার গল্পের আসল অংশটাতে এসে গেছি কিনা একটু গলা ভিজিয়ে নিয়ে তারপর বলি। নিতাইবাবু উকিল বললেন, আচ্ছা, একটা কথা, আপনি বললেন ব্ল্যাক ওয়াটার জ্বর হলো, সেরে গিয়ে আপনি পথ্য করলেন, অথচ ডাক্তারবাবু কেন আপনার অসুখ খারাপ বললেন? অসুখ তো সেরে গিয়েছিল। সেরে গিয়েছিল কিরকম সেবার, এখনই সেটা শুনলে বুঝতে পারবেন। আসলে সারেনি। তবে পথ্য দিয়েছিল কেন ডাক্তার? এ কথার জবাব আমি দিতে পারবো না, কাউকে জিজ্ঞেস করিনি। তবে যেমনটা ঘটেছিল সেই রকম বলে যাচ্ছি। এটা একটা অদ্ভুত কথা বলছেন আপনি। কিরকম সে দেশের ডাক্তার? বুঝলাম না মশাই। শরৎ চক্রবর্তী পুনরায় গল্প আরম্ভ করলেন। বেলা 12টার পরে স্ট্রেচার নিয়ে এলো চা বাগানের লোকজন। সেখানে দাঁড়িয়েছিলেন রেবতীবাবু ও দারোগাবাবু। আমি আর আরদালি জিনিসপত্র গোছাচ্ছি। এমন সময় আমার এলো জ্বর, ভীষণ কাঁপুনি দিয়ে জ্বর। আমি আর বসে থাকতে পারলাম না। ঘরের মধ্যে গিয়ে তাড়াতাড়ি বাঁধা বিছানা আরদালিকে দিয়ে খুলিয়ে পাতিয়ে শুয়ে পড়লাম। এবার আমি আর কিছুই জানি না। আমার সমস্ত চেতনা লুপ্ত হয়ে গেল এক ঘন অন্ধকারের আবরণের অন্তরালে।
যখন আবার আমার জ্ঞান হলো, তখন দুটো জিনিস আমার চোখে পড়ল প্রথমেই। অন্ধকারের মধ্যে একটা কি গাছের ডাল পাশের জানালার বাইরে হাওয়ায় দুলছে। দ্বিতীয় জিনিস হলো আমার বাক্স ও পুঁটুলি আমার পায়ের দিকে দেওয়ালের কাছে রয়েছে এবং আমার ছাতাটা দেওয়ালের কোণে হেলানো রয়েছে। আমি কি রেলওয়ে ট্রেনে উঠেছি? কিন্তু এত অন্ধকার কেন রেলের কামরা? অন্য কোনো লোকই বা নেই কেন? তারপর আস্তে আস্তে আমার মনের আকাশ মেঘমুক্ত হয়ে আসতে লাগলো। আমার মনে পড়ল যে আমি স্ট্রেচারে আদৌ উঠিনি। জ্বর আসাতে ঘরে এসে শুয়ে পড়েছিলাম। কিন্তু ঘরই যদি হয়, তবে আর্দালি দিগম্বর কই? ঘরে আলো জ্বালেনি। আমি আমি কোথায়? তেষ্টা পেয়েছিল, ডাকতে গেলাম ওকে। দিগম্বর, দিগম্বর। গলার স্বর আটকে গেল। দুবার ডাকতে গেলাম, দুবারই তাই হলো। আমার মনে হলো বাইরে চাঁদ উঠেছে। জানালা দিয়ে ঘরের মধ্যে চাঁদের সামান্য আলো এসে পড়েছে। কিছুক্ষণ সামনের দিকে চেয়ে রইলাম। ঘরের মধ্যে বা বাইরে কোথাও কিন্তু কোনো শব্দ নেই। হঠাৎ আমার দৃষ্টি নিবদ্ধ হলো বাইরের দিকে। কে ওখানে? এই দেখুন, এতদিন পরে মনে পড়েও আমার কেমন গা শিউরে উঠল। দেখলাম কি জানেন? একটি কালো মতো মেয়ে অত্যন্ত দ্রুত গতিতে আমার ঘরের চারপাশে ঘুরছে, আর একটা লাঠি মতন কি যেন বস্তু দিয়ে মাটিতে কি করছে। দুবার আমার সামনের দরজার ফাঁক দিয়ে সে নিচু হয়ে ঘুরে গেল। তিনবারের বার মেয়েটি হঠাৎ মুখ উঁচু করে আমার দিকে চেয়ে হাত নেড়ে বলল, কোনো ভয় নেই, গন্ডি দিচ্ছি আমি। আজ রাতে কেউ গন্ডির মধ্যে আসতে পারবে না, তুই ঘুমো। অতি অল্পক্ষণের জন্য মেয়েটিকে চোখের সামনে দেখলাম। তারপর সে ঘুরে গেল ওদিকে। আমারও আর জ্ঞান রইল না। ঘুমিয়ে পড়লাম কি? এরপরে কতক্ষণ পরে জেগে উঠেছিলাম তা ঠিক বলতে পারবো না, কিন্তু তখন চোখ খুলেই দেখলাম সেই কালো মেয়েটি আমার মাথার কাছে বসে আছে। তার বয়স 18 বছরের বেশি হবে বলে আমার মনে হলো না। আর একটা জিনিস লক্ষ্য করলাম, মেয়েটি যেন খুব ঘেমেছে। ওর মুখ ঘামে ভিজে গেছে যেন। সারা শরীর দিয়ে দরদর করে ঘাম ঝরছে। আমি ওর দিকে চেয়ে দেখতেই মেয়েটি চমৎকার শান্ত স্নেহময় সুরে বলে উঠল, জাগলি কেন? ঘুমো বলছি, ঘুমো, কোনো ভয় নেই, ঘুমো। শেষবার যখন ও ঘুমো বলেছে, তখন আমি ঘুমিয়ে পড়লাম। ওর কথা শুনতে শুনতে ঘুমিয়ে পড়লাম। ঘুমিয়ে পড়বার আগে
সেই গাছের ডালটার দিকে নজর পড়ল। জানালার বাইরে তার গায়ে জ্যোৎস্না পড়েছে। এইখানেই আমার গল্প শেষ হলো। সকালে আমি যখন জেগে উঠলাম তখন আমার মনে হলো স্বাভাবিক সুস্থ অবস্থায় ঘুম থেকে আমি জেগে উঠেছি। আমার শরীরে কোনো গ্লানি নেই, কিন্তু শরীর বড় দুর্বল। বিছানা ছেড়ে উঠতে পারলাম না। ক্রমে ক্রমে একটু বেলা হলো। তখন দেখি দিগম্বর পাড়ে সন্তর্পণে পা টিপে টিপে এসে ঘরের মধ্যে উঁকি দিচ্ছে। আমি ডাকতেই সে চমকে উঠল। দিগম্বর! কোনো উত্তর দিল না। আমি বললাম, রেবতীবাবুকে একটু ডেকে নিয়ে আসবে। থতমত খেয়ে সে যেন চলে গেল। কিছুক্ষণ পরে অনেক লোক এলো আমাকে দেখতে। তার মধ্যে রেবতীবাবুও ছিলেন। রেবতীবাবু বললেন, এ কি মানে শরৎবাবু, আপনি 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 ঠিক আছেন তো? ভালো, আমি কিছু খাবো। তখনই রেবতীবাবু বাইরে গিয়ে কাকে যেন কি বললেন। খানিক পরে এক বাটি বার্লি এলো আমার জন্য। বার্লি খেয়ে শরীরে বেশ বল পেলাম। ডাক্তার এসে পরীক্ষা করে বললেন আমার জ্বর ছেড়ে গেছে। এর দিন দুই পরে আমি সম্পূর্ণ নীরোগ হয়ে উঠলাম। পথ্যও করলাম। তখন ক্রমে ক্রমে শুনলাম সেই ভীষণ রাতে আমাকে মুমূর্ষ মনে করে সবাই আমাকে ছেড়ে চলে গিয়েছিল একা ফেলে। ডাক্তারবাবু বলেছিলেন রাত কাটবে না, এমনকি সকালে নাকি আমার সৎকারের জন্য কে কে যাবে, কোথায় কাঠ পাওয়া যাবে, এসব বন্দোবস্ত ঠিক হয়ে গিয়েছিল। সকালেই লোক পাঠিয়ে আমার পরিবারবর্গকে টেলিগ্রামে আমার মৃত্যু সংবাদ জানানোর জন্য থানা থেকে একজন কনস্টেবল পাঠাবেন দারোগাবাবু তাও ঠিক করে রেখেছিলেন। অথচ সেই নির্বান্ধব পরিত্যক্ত অবস্থায় কে আমার মৃত্যুশয্যার পাশে সারা রাত বসেছিল, কে আমার ঘরের চারিধারে গণ্ডি এঁকে দিয়েছিল আমাকে বিপদের হাত থেকে রক্ষা করতে। সবাই পরিত্যাগ করলেও কে আমাকে সেই অসহায় অবস্থার মধ্যেও পাহারা দিয়েছিল, এসব প্রশ্নের কোনো জবাবই আমি দিতে পারবো না। যদি আপনারা বলেন সবটাই জ্বরের ঘোরে স্বপ্ন দেখেছি, তার কোনো প্রতিবাদ আমি করতে চাই না। স্বপ্ন যদি হয় বড় মধুর, বড় উন্নত ধরনের উদার স্বপ্ন দেখেছিল আমার মুমূর্ষ মন। সে স্বপ্নের ঘোর আমার সারা জীবন চোখে রইল মাখা। মস্ত বড় একটা আশার বাণী দিয়ে গেল প্রাণে। শরৎ চক্রবর্তী চুপ করলেন। মনে হলো তার চোখে যেন জল চকচক করছে। উকিল নিতাইপদ রাহা বলল, সেরে উঠে হলদিয়াতে আপনি ছিলেন কতদিন? যতদিন না গভর্নমেন্ট আমাকে বদলি করেছিল, তা ধরুন
প্রায় 2 বছর। এভাবে একা ছিলেন বাসায়? আমি আর দিগম্বর, আর কেউ না। আর কোনোদিন কিছু দেখেছিলেন? না। আর অসুখে ভুগেছিলেন? না। ঘন বর্ষার রাত, বাইরে বেশ অন্ধকার। জোনাকি জ্বলছিল উঠোনের শিউলি গাছটার ডালে এবং পাতায়। আমরা সবাই অনেকক্ষণ চুপ করে রইলাম। নিতাই উকিলও আর বেশি কথা বলেনি। পুনরায় বৃষ্টি এসে পড়বে বলে শরৎ চক্রবর্তীকে আমরা বাড়ি পাঠিয়ে দিলাম ছাতা হাতে দিয়ে। গল্পের আড্ডায় আজ শুনলেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা গল্প অশরীরী। গল্প পাঠে ঋষভ, গল্পের সূত্রধার শুভজিৎ রায়, শরৎ চক্রবর্তী এবং শ্যামাপদ মুক্তার, অনির্বাণ, রেবতী মোহন মুখার্জি, অয়ন মুখার্জি, দারোগাবাবু সম্রাট মুখার্জি, দেবেন সামন্ত, শুভ, নিতাইপদ রাহা, সঞ্জয় শীল এবং অশরীরী চরিত্রে অদ্রিজা ঘোষ। পোস্টার ডিজাইন তমজিতা পাত্র এবং শুভজিৎ রায়। টেকনিক্যাল হেড শুভজিৎ রায়। শব্দগ্রহণ এবং ধ্বনি পরিকল্পনা শুভ। কন্টেন্ট হেড ঋষভ। সমগ্র পরিচালনায় অনির্বাণ এবং গল্পের আড্ডা টিম। শেষ হলো বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা গল্প অশরীরী। গল্পটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট এবং শেয়ার করুন এবং আগামী সপ্তাহে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের জন্মদিবসের প্রাক্কালে তাঁর লেখা আরও একটি ছোট গল্প শুনতে সাবস্ক্রাইব করুন গল্পের আড্ডা অরিজিনালস ইউটিউব চ্যানেলটি অ্যান্ড অলসো ক্লিক দ্য বেল আইকন ফর ফার্দার নোটিফিকেশনস। হ্যাপি লিসনিং।